ব্রাশ দেখছিলাম যে একটা ব্রাশ, ঠিক আছে, এটা একটা ব্রাশের গতিপথ, এটা একটা কিসের গতিপথ? ব্রাশের গতিপথ। তো এই ব্রাশটাকে হচ্ছে আমরা ইউ ব্যাগে নিক্ষেপ করছি এবং অনুভূমিকের সাথে কত কোণে? আলফা কোণে নিক্ষেপ করছি। তো এটার আদি বেগে, এই যে আদি বেগের অনুভূমিক উপাংশটা কত? আদি বেগের অনুভূমিক উপাংশটা হচ্ছে ইউ কজ আলফা এবং আদি বেগের উলম্ব উপাংশটা কত? আদি বেগের উলম্ব উপাংশ হচ্ছে কত? ইউ সাইন আলফা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই ব্রাশটাকে ধরে নিচ্ছি যে ব্রাশটা এভাবে যাচ্ছে এবং সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি 5 মিনিট পরে হচ্ছে এখানে এসে পড়ছে, ঠিক আছে। 5 মিনিট পরে কোথায় পড়ছে? এখান থেকে এখানে এসে পড়ছে। তো আমি জানতে চাচ্ছি যখন সময় 3 মিনিট ছিল তখন ব্রাশটা কোথায় ছিল? তো আমি ধরে নিচ্ছি 3 মিনিট সময় যখন ছিল তখন ব্রাশটা কোথায় ছিল? এখানে ছিল, ঠিক আছে। তাহলে ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় ছিল? y পরিমাণ উচ্চতায় ছিল। আর অনুভূমিক দিকে কতটুকু দূরত্বে ছিল? সে x পরিমাণ দূরত্বে ছিল, ঠিক আছে। অর্থাৎ অনুভূমিক দূরত্বটা কত তার? x, এবং ওই সময়ে তার উলম্ব দূরত্বটা কত? তার উলম্ব দূরত্ব বা উলম্ব সরণটা কত? y, ঠিক আছে। তাহলে এই y এবং সে এখান থেকে এখানে কত সময়ের মধ্যে গেছে? t সময়ের মধ্যে গেছে, ঠিক আছে, t সময়ের মধ্যে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে y কত? দেখো আমরা নরমালি উলম্ব গতির ক্ষেত্রে আমরা এই ব্রাশকে যদি তুলনা করি তাহলে কোন উলম্ব গতির সাথে তুলনা করতে পারি? উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সাথে, ঠিক আছে কিনা। উপরের দিকে কোনো একটা বস্তু নিক্ষেপ করতেছি, ওই উলম্ব গতির সাথে এই ব্রাশটাকে আমরা কি করতে পারি? তুলনা করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সূত্র লিখবো হচ্ছে কত? ইউটি মাইনাস কত? হাফ জিটি স্কয়ার। আমরা যদি উপরের দিকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে জি এর আগে কি হয়? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো আছে ক্লাসটা। দেখো আমরা যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে জি এর আগে কি বসে? আমরা মাইনাস বসে, এগুলো তো তোমরা জানো, ঠিক আছে না। তো আমরা ব্রাশের ক্ষেত্রে কি লিখবো? ব্রাশের ক্ষেত্রে ইউ এর জায়গায় ইউ না লিখে কি লিখবো? ইউ সাইন আলফা বসাবো। ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস কত? হাফ ইনটু জি টি স্কয়ার ই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু, বুঝছি, ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ব্রাশের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা লিখবো। তো আমি ব্রাশের এটা বোঝানোর জন্য হচ্ছে তোমাদেরকে এটা লিখছি, বুঝছি কিনা। তাহলে আমরা ব্রাশের উলম্ব গতির সাথে তুলনা করে বুঝতে পারবো যে প্লাস হবে নাকি মাইনাস হবে। যেহেতু আমরা এটা উপরের দিকে নিক্ষেপ করতেছি তাহলে জি কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে কি হবে? মাইনাস হবে, ওকে। আচ্ছা, y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। আর x ইজ ইকুয়াল টু কত? দেখো এই যে x ইজ ইকুয়াল টু, আমরা জানি এই বরাবর হচ্ছে কোনো কি থাকে না? অভিকর্ষজ ত্বরণ থাকে না। অর্থাৎ এই বরাবর ব্যাগটা কি থাকে? সমবেগ থাকে। এই বরাবর ব্যাগটা হচ্ছে সমবেগ থাকে। তাহলে সমবেগ যদি থাকে তাহলে সমবেগে অতিক্রান্ত দূরত্ব x, এটা হচ্ছে আমরা কত লিখতে পারি? যে ব্যাগ ইনটু হচ্ছে কত? সময়, ঠিক আছে কিনা। ব্যাগ কত? ব্যাগ হচ্ছে এই যে ইউ ব্যাগের অনুভূমিক উপাংশটা কত? ইউ কজ আলফা কত সময় ধরে গেছে? টি সময় ধরে। তাহলে এই অনুভূমিক দূরত্ব x টা কত হবে? ইউ কজ আলফা ইনটু টি, বুঝছে? তাহলে বুঝছে? আগের ক্লাস না করলে বুঝবো না, আগের ক্লাস না করলে বুঝবো না। তো দেখো এই যে টি সময় সে এখান থেকে এখানে গেছে তাহলে তার অনুভূমিক দূরত্বটা কত? অনুভূমিক দূরত্বটা হচ্ছে x এবং সে x এর মানটা কত? ব্যাগ ইনটু সময়, কারণ এখানে কি নাই? কোনো অভিকর্ষজ ত্বরণ নাই, এই বরাবর কোনো অভিকর্ষজ ত্বরণ নাই। সো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করে ফেলি। এই যে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করতে চাইলে কত লিখতে পারবো আমরা? দেখো x বাই হচ্ছে কত? u cos আলফা, এটা লিখতে পারবো যে t ইজ ইকুয়াল টু কত? x বাই u cos আলফা। তো টি এর এই মানটা আমরা এই y এর সমীকরণের মধ্যে বসাই দিই। এই যে y এর সমীকরণের মধ্যে t এর মানটা আমরা বসাই দিই, তাহলে কি পাচ্ছি? দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে u sin আলফা ইনটু হচ্ছে কত? t এর জায়গায় কত বসাবো আমরা? x বাই হচ্ছে u cos আলফা, ঠিক আছে কিনা। এই যে t এর জায়গায় t এর মানটা বসাই দিয়েছি x বাই u cos আলফা। তারপর মাইনাস এখানে কত আছে? হাফ অফ জি টি স্কয়ার। তো t এর মানটা কত? এখানে t এর মানটা হচ্ছে x বাই u cos আলফা, ঠিক আছে। এটার উপরে কি আছে? স্কয়ার আছে, বুঝছি এতটুকু। আচ্ছা, এরপরে আমরা এই যে সমীকরণটা এরপরে কাজ করছি, দেখো ওইখানে লিখতেছি। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এই যে u u কাটাকাটি যাবে, sin আলফা ডিভাইড বাই cos আলফা কত হবে? tan আলফা হবে। তাহলে x tan আলফা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে কত? x tan আলফা, তারপর মাইনাস এখানে কত পাচ্ছি? হাফ অফ g ইনটু উপরে কত যাচ্ছে? দেখো x স্কয়ার এবং নিচে কত আসছে? u স্কয়ার cos স্কয়ার আলফা, বুঝছি কিনা। এটা পাচ্ছি। তো x স্কয়ারটাকে আমি এই পাশে রাখি আর এই g টাকে হচ্ছে আমি এখান থেকে তুলে উপরে বসাই দিচ্ছি, কোনো সমস্যা তো নাই, সাজাই লিখলাম আর কি, বুঝছি কিনা। হাফ অফ g আর এখানে কত? u স্কয়ার cos স্কয়ার আলফা ইনটু x স্কয়ার, ক্লিয়ার, বুঝছি। তাহলে এবার দেখো এখানে এই যে
আমাদের যেই ব্যাগে এটাকে নিক্ষেপ করা হয়েছে আদি ব্যাগ, ওই আদি ব্যাগটা কিন্তু ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ যেই ব্যাগে আমি অলরেডি নিক্ষেপ করে ফেলছি ওইটা আমি আর চেঞ্জ করতে পারবো না। পারবো? যেই ব্যাগে অলরেডি নিক্ষেপ করে ফেলছি সেটা এখন কি হয়ে গেছে? ধ্রুবক হয়ে গেছে, কারণ এটা কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তাহলে এরপরে যেই কোণে এটাকে নিক্ষেপ করছি, আলফা কোণে এটাকে নিক্ষেপ করছি, ঠিক আছে না? তাহলে এই কোণটাও এখন কি ধ্রুবক, কারণ এই কোণটাও আর কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তাহলে দেখো যেটা চেঞ্জ করা যাবে না সেটাই ধ্রুবক। তাহলে ইউ ধ্রুবক, আলফাও ধ্রুবক। তো আলফা যেহেতু ধ্রুবক তাহলে টেন আলফাটাও কি হবে? টেন আলফাটাও ধ্রুবক, কারণ আলফার মান যেহেতু চেঞ্জ হচ্ছে না, টেন আলফার মানও কি হবে না, চেঞ্জ হচ্ছে না। তাহলে টেন আলফাটাও ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি যে টেন আলফাটা হচ্ছে এখানে কি ধ্রুবক। তো এই ধ্রুবকটাকে আমরা এখানে কি দ্বারা লিখতেছি? বি দ্বারা লিখতেছি। ওকে, আচ্ছা এরপরে এই অংশের দিকে একটু খেয়াল করো। এই অংশে যে জি আছে, জিটা তো ধ্রুবক, ঠিক আছে কিনা? তারপর আমরা দেখলাম ইউটাও ধ্রুবক, আদিবে ইউটাও ধ্রুবক, কারণ ওইটা অলরেডি আমরা নিক্ষেপ করে ফেলছি, তাহলে আর চেঞ্জ করা যাবে না। আলফাটাও ধ্রুবক, তাহলে জি ইউ আলফা এখানে সবগুলোই কি ধ্রুবক। আলফা ধ্রুবক ওই জন্য কজ আলফাও ধ্রুবক। তাহলে এই যে ধ্রুবকটাকে, অর্থাৎ এই যে জি বাই হচ্ছে কত ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা, এই ধ্রুবকটা এটা অবশ্যই একটা ধ্রুবক। তো এই ধ্রুবকটাকে আমরা লিখতেছি হচ্ছে কি ধারা? সি ধারা। তাহলে আমাদের এই সমীকরণটা কিরকম দাঁড়াচ্ছে? আমাদের এই সমীকরণটা দাঁড়াচ্ছে হচ্ছে x tan আলফা, তারপরে মাইনাস কত হবে x tan আলফা মাইনাস এই যে এটা পুরোটা একটা ধ্রুবক, 2টাকে আমরা ভেতরে রাখি। 2টাকে কোথায় রাখলাম? এই যে এখানে ভেতরে রাখলাম, কারণ 2টাও কি একটা ধ্রুবক, এটা একটা সংখ্যা, সংখ্যাটা তো আর চেঞ্জ হচ্ছে না, এটা 2ই থাকবে। তাহলে এই যে পুরো জিনিসটাকে, অর্থাৎ এখানে 2 সহ পুরোটাকে আমরা কি বলতেছি? ধ্রুবক c বলতেছি। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কি ধারা লিখছি? c ধারা লিখছি। তাহলে কত? c x স্কয়ার। তাহলে আমরা এখানে কত লিখতে পারবো? c x স্কয়ার। এবং এই tan আলফার জায়গায় আমরা কত বসাচ্ছি? tan আলফার জায়গায় আমরা b বসাচ্ছি। তাহলে দেখো y bx c x স্কয়ার, এটা কি বের হচ্ছে? আমাদের ব্রাশের সমীকরণ বের হচ্ছে। এটা কি বের হচ্ছে? ব্রাশের সমীকরণ বের হচ্ছে। তো এই ব্রাশের সমীকরণটা কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা প্যারাবোলা। এটা কিসের সমীকরণ? এটা একটা প্যারাবোলা। প্যারাবোলার বাংলা হচ্ছে পরাবৃত্ত। তাহলে এইটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। তো তোমাদেরকে যদি প্রুফ করতে বলে যে ব্রাশের সমীকরণ একটা প্যারাবোলার সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণ, তাহলে আমরা এইভাবে হচ্ছে প্রুফ করব। বুঝছি? আচ্ছা, কারণ এটা একটা কিসের সমীকরণ? প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ। তো এবার আমরা একটু বুঝি। দেখো এই জিনিসটা যদি বোঝা হয় তাহলে আমি এই লাইনটাকে একটু উপরে সাইড করে রাখতেছি, কারণ এটা আমরা পরবর্তীতে আবার ইউজ করব। বাকি সব কিছু আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে x tan আলফা মাইনাস হচ্ছে কত g বাই 2 কত আছে u স্কয়ার cos স্কয়ার আলফা, u স্কয়ার cos স্কয়ার আলফা ইনটু হচ্ছে কত x স্কয়ার। তো আমি বাদবাকি সবগুলো মুছে দিচ্ছি। তো আমাদেরকে যদি বলে যে ব্রাশের দুটি পথ একটা হচ্ছে প্যারাবোলা, সেটা প্রমাণ করতে, তাহলে হচ্ছে আমরা কি করে প্রমাণ করব? এই যে এই জিনিসটা হচ্ছে দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে আমরা দেখি যে প্যারাবোলাগুলো বা পরাবৃত্ত আসলে দেখতে কিরকম হয়। পরাবৃত্ত দেখতে কিরকম হয় দেখো। পরাবৃত্ত হচ্ছে এইরকম, আমার এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? পরাবৃত্ত দেখতে এইরকম হয়, ঠিক আছে? অথবা পরাবৃত্ত দেখতে এইরকম হয়, ঠিক আছে? পরাবৃত্ত দেখতে কিরকম হয়? এরকম হয়। অর্থাৎ x অক্ষের উপরে থাকতে পারে অথবা y অক্ষের উপরে থাকতে পারে। x অক্ষের উপরে থাকতে পারে অথবা y অক্ষের উপরে থাকতে পারে, ঠিক আছে? তো পরাবৃত্ত যদি x অক্ষের উপরে হয় তাহলে সেই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে আমরা লিখি হচ্ছে এইরকম। দেখো সেই পরাবৃত্তের সমীকরণ আমরা লিখি এইরকম, y β হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু হচ্ছে কত x আলফা। এটা কিসের সমীকরণ? এটা পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে? আর পরাবৃত্তটা যদি y অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে সেই পরাবৃত্তের সমীকরণ হয় এইরকম। দেখো এখানে হবে x আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত 4a ইনটু কত হবে y β, ঠিক আছে? তো পরাবৃত্তের সমীকরণ দেখতে এরকম হয়। ওকে, আচ্ছা। তো দেখো এইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, এটাও পরাবৃত্তের সমীকরণ। তো কিভাবে বুঝবো কোনটা কোন পরাবৃত্তের সমীকরণ? ভেরি সিম্পল। এখানে চলক কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। তো এই দুইটা চলকের মধ্যে একটা চলকের উপর পাওয়ার কত 2, আরেকটা চলকের পাওয়ার কত 1। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে চলকের পাওয়ার 1 পরাবৃত্তটা সেই অক্ষের উপরে বা সেই অক্ষের সমান্তরাল অক্ষের উপরে অবস্থিত। মানে এই রকম যে x অক্ষের উপরে অবস্থিত হতে পারে, যে x অক্ষের উপর অবস্থিত হতে পারে অথবা x অক্ষের সমান্তরাল অক্ষের উপর অবস্থিত হতে পারে। দেখো এই যে x অক্ষের সমান্তরাল অক্ষের উপর অবস্থিত, বুঝছি? তাহলে সেই পরাবৃত্তের সমীকরণ হচ্ছে কি হবে? x এর উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে বুঝবো যে চিত্র কোনগুলো হবে, এইগুলো হবে, বুঝছি? যে চলকের পাওয়ার 1, যেমন এখানে y চলকের পাওয়ার 2, x চলকের পাওয়ার কত 1,
তাহলে পরাবৃত্তটা x অক্ষের উপরে, এই যে x অক্ষের উপরে বা x অক্ষের সমান্তরাল অক্ষের উপরে অবস্থিত, বুঝছি? আর যদি যেমন দেখো এখানে x চলকের পাওয়ার 2, y চলকের পাওয়ার কত 1, তাহলে পরাবৃত্তটা y অক্ষের উপরে, এই যে y অক্ষের উপরে অথবা y অক্ষের, এই যে y অক্ষের সমান্তরাল অক্ষের উপরে অবস্থিত, বুঝা গেছে? এই ধরনের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এটা, আর এই ধরনের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। আর এই আলফা বিটার পরিচয় হচ্ছে শীর্ষবিন্দু। আলফা বিটার পরিচয় কি? শীর্ষবিন্দু। এই পরাবৃত্তটা যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটাই হচ্ছে আলফা বিটা। এই পরাবৃত্তর যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটাই হচ্ছে কি? আলফা বিটা। এই শীর্ষবিন্দুটাই কি? আলফা বিটা, বুঝছি কিনা? আলফা বিটার পরিচয় হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। তো আমরা এই জিনিসটা বুঝছি যে পরাবৃত্তের সমীকরণের ব্যাপারটা আমরা বুঝছি, কিন্তু এই সমীকরণটা দেখে, যেটাকে আমরা পরাবৃত্ত বলতেছি, এই সমীকরণটা দেখে কি এই সমীকরণগুলোর মতো মনে হচ্ছে? আনসার হচ্ছে মনে হচ্ছে না। তো এই সমীকরণকে কিভাবে এই সমীকরণগুলোতে আনা যায় সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। ব্যাপারটা বোঝা গেছে? এটা ফিজিক্সের কনসেপ্ট না, তারপরেও হচ্ছে জেনে রাখো। তার কারণ হচ্ছে এটা দেখে তো কিসের মতো মনে হচ্ছে না? পরাবৃত্ত তো বলতেছি, কিন্তু পরাবৃত্তের সমীকরণ তো জানি এইগুলা, কিন্তু এইগুলোর মতো এটা মনে হচ্ছে না, বুঝছি কিনা? দেখবো সেটা হচ্ছে এই প্যারাবোলার সমীকরণ, যেটাকে আমরা প্যারাবোলা বলতেছি, সেই প্যারাবোলার সমীকরণ আমরা যেটা চিনি সেটার মধ্যে এটাকে মনে হচ্ছে না। তো আমি এই ফরম্যাট থেকে কিভাবে এই ফরম্যাটে আসতে পারি সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো, বুঝছি? তো আমরা হচ্ছে এই ফরম্যাটটা একটু দেখবো। তো দেখো আমরা এটা দেখে ফেলি যে পরাবৃত্তের সমীকরণকে কিভাবে এই ফরম্যাট থেকে আমাদের আনা যায়। তাহলে আমরা লিখি যে y ইকুয়াল টু আমরা কত পাইছি? bx মাইনাস হচ্ছে কত? cx স্কয়ার। তো আমাদের প্রথম কাজ হবে x গুলোকে আলাদা করে ফেলা, y গুলোকে কি করা? আলাদা রাখা। তো আমি x গুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে cx স্কয়ার মাইনাস কত হবে? bx হবে, আর এদিকে গেলে কত হবে? মাইনাস y হবে, বুঝছি কিনা? তারপরে কাজ হচ্ছে x y আলাদা করে ফেলা। তারপরে কাজ হচ্ছে x স্কয়ারের পাশে কিছু রাখা যাবে না, কারণ আমরা যে সমীকরণটা দেখছি যে x মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 4a ইনটু y মাইনাস বিটা। তো এখানে x এর সাথে কিছু আছে নাই, তাহলে এখানেও আমার x এর সাথে কিছু রাখা যাবে না। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমি c দ্বারা পুরোটাকে ভাগ করে ফেলি, তাহলে কত হবে? এটা x স্কয়ার মাইনাস কত হবে? b বাই c ইনটু হচ্ছে x, তারপর এখানে কত হবে? মাইনাস 1 বাই c ইনটু কত? y, বুঝছি কিনা? তারপরে কাজ হচ্ছে আমার এখানে এই মাইনাস b হোল স্কয়ার সূত্র আনতে হবে। এখানে কি আনতে হবে? সামহাউ এই মাইনাস b হোল স্কয়ার বা এই প্লাস b হোল স্কয়ার সূত্র আনতে হবে, বুঝছি কিনা? তাহলে আমরা নিয়ে আসি, দেখো যে x স্কয়ার মাইনাস 2, এই মাইনাস b হোল স্কয়ার সূত্রে যেহেতু 2 আসবে, 2টা নিয়ে আসি। তারপর a কত আমার কাছে? a হচ্ছে x, তাহলে x টা বসাই দিছি। আর কত বসালে এই জিনিসটা পাবো? ভেরি সিম্পল, b বাই c বসাইতে হবে, আর এখানে কত? 2 বসাইতে হবে। তাহলে 2 2 কাটাকাটি যাবে, তারপর b বাই c ইনটু x পেয়ে যাব, বুঝছি কিনা? তাহলে আমি x স্কয়ার মাইনাস 2 ইনটু a, b কাকে ধরছি? এটাকে b ধরছি, প্লাস কত লিখতে হবে? b স্কয়ার, মানে কত লিখতে হবে? b স্কয়ার বাই 4 c স্কয়ার লিখতে হবে, বুঝছি কিনা? তাহলে এই জিনিসটা আমি বাদতে যোগ করছি, তাহলে ওই পাশেও কি করতে হবে? এটা যোগ করতে হবে। তাহলে মাইনাস 1 বাই c ইনটু হচ্ছে y প্লাস কত হবে? b স্কয়ার বাই 4c স্কয়ার, যেটা আমি বাদতে যোগ করছি, এখানে কি করে দিছি? যোগ করে দিছি, বুঝছি? ওকে, তাহলে এখান থেকে আমরা এরপরে লিখতে পারি, দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, মানে x মাইনাস কত হবে? b বাই 2c, এই যে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এই জিনিসটা। এরপর আমি এখানের কাজ করব। এখানের কাজ কি করতে হবে? দেখো y এর সাথে কিছু নাই, এই যে y এর সাথে কি নাই? কোনো কিছু নাই, জাস্ট 1 আছে। তাহলে এখানে আমার প্রথম কাজ হচ্ছে y এর সাথে কত আনতে হবে? 1 আনতে হবে। তাহলে 1 আনতে হলে আমাকে কত কমন নিতে হবে? মাইনাস 1 বাই c টা কমন নিতে হবে। তাহলে এখানে y হবে প্লাস, এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে আমরা মাইনাস কমন নিচ্ছি। ওকে ফাইন। তো কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। তাহলে আমি এই জিনিসটা থেকে মাইনাস 1 বাই c কমন নিছি, মানে হচ্ছে এই জিনিসটাকে আমি 1 বাই c দ্বারা কি করতেছি? ভাগ দিচ্ছি। তাহলে দেখো b স্কয়ার বাই 4c স্কয়ারকে আমি ভাগ দিচ্ছি 1 বাই c দিয়ে, তার মানে গুণ দিচ্ছি কত দিয়ে? গুণ দিচ্ছি হচ্ছে c দিয়ে। তাহলে c c কাটাকাটি যাবে, আর কত থাকবে? b স্কয়ার বাই 4c থাকবে। তাহলে এখানে থাকবে হচ্ছে কত? b স্কয়ার বাই 4c। তাহলে আমাদের এই যে কাঙ্ক্ষিত যে এক্সপ্রেশনটা সেটাতে চলে আসছে। এটা দেখো, এই যে আমরা এখানে লিখতে পারি x মাইনাস কত? আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 4a ইনটু হচ্ছে কত? y মাইনাস বিটা। এই যে আলফার জায়গায় কত আছে? এখানে এইটা আছে, বিটার জায়গায় কত আছে? এখানে এই যে এটা আছে, এবং 4a এর জায়গায় কত আছে? মাইনাস 1 বাই c আছে, বুঝছি কিনা? আমাদের কি এখানে বলছে? এখানে সাকিব আছে খুব সুন্দর মতো, এই যে সাকিব। তো সাকিব হচ্ছে একটা বল থ্রো করছে, ঠিক আছে? সাকিব কি করছে? সাকিবের হাইট হচ্ছে 1.8 মিটার। সাকিবের হাইট কত? 1.8 মিটার। তো সাকিব হচ্ছে একটা বল থ্রো করছে, সেই বলটা রুবেল হচ্ছে লুফে নিছে।
সেই বলটা রুবেল কি করছে, ক্যাচ করছে। কোথায় ক্যাচ করছে, সে হচ্ছে এরকম ড্রাইভ দিয়ে ক্যাচ করছে। এটা হচ্ছে রুবেল। তো রুবেল হচ্ছে এভাবে ড্রাইভ দিয়ে কি করছে, রুবেলের পা তিনটা না দুটোই আছে, রুবেল লিখে ফেলছে। তাহলে দেখো এখানে এখানে হচ্ছে আমাদের এই যে সাকিব হচ্ছে 1.8 মিটার, ঠিক আছে, 1.8 মিটার থেকে হচ্ছে বলটা থ্রো করছে, আর রুবেল হচ্ছে এটা লুফে নিছে কত, 1.4 মিটার উচ্চতা থেকে। 1.4 মিটার উচ্চতা থেকে রুবেল কি করছে, ক্যাচটা ধরছে, ঠিক আছে। তাহলে আমাদের এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা হচ্ছে 1.4 মিটার, ঠিক আছে। অর্থাৎ রুবেল কত মিটার উচ্চতা থেকে বলটাকে ধরছে, 1.4 মিটার উচ্চতা থেকে, ঠিক আছে। একটু খেয়াল করতে হবে, সাকিব কত মিটার উচ্চতা থেকে বলটা মারছে, 1.8 মিটার উচ্চতা থেকে বলটা মারছে, এবং রুবেল কত মিটার উচ্চতায় বলটা ধরছে, 1.2 থেকে 1.4 মিটার উচ্চতায় হচ্ছে বলটা ধরছে। তো এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে কোণে সাকিব এটাকে নিক্ষেপ করছে, ওই আলফার মানটা কত, 30 ডিগ্রি। ওই আলফার মান হচ্ছে 30 ডিগ্রি, এবং যে ব্যাগে মারছে ওই ব্যাগটা হচ্ছে ইউ এর মান হচ্ছে 39.2 মিটার পার সেকেন্ড। 39 কত, 2 মিটার পার সেকেন্ড। কি বুঝতেছো ভাইয়া, ওইখানে পাবা না। তা আমাদেরকে বলতেছে সাকিব ও রুবেলের মধ্যকার দূরত্বটা বের করতে বলছেন। কি বলছেন, সাকিব এবং রুবেলের এই যে মধ্যকার দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে বের করতে বলতেছে, ঠিক আছে। এই সাকিব এবং রুবেলের মধ্যকার দূরত্বটা আমাদের কি করতে বলতেছে, বের করতে বলতেছে। কি কি ডাটা দেওয়া আছে, সাকিবের উচ্চতা 1.8 মিটার, অর্থাৎ সে 1.8 মিটার উচ্চতা থেকে একটা বলকে নিক্ষেপ করছে, ওই বলটা হচ্ছে রুবেল ক্যাচ করছে, ঠিক আছে। কত মিটার উচ্চতায়, ভূমি থেকে 1.4 মিটার উচ্চতায় ক্যাচটা করছে। তো কত কোণে নিক্ষেপ করছে, 30 ডিগ্রি কোণে, এবং কত ব্যাগে নিক্ষেপ করছে সাকিব, এটা 49.20। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তা আমাদেরকে বলছে সাকিব এবং রুবেলের মধ্যকার দূরত্ব কত, যে সাকিব ও রুবেল এর মধ্যকার দূরত্ব কত, রুবেলের মধ্যকার দূরত্বটা আমাদের কি করতে যাচ্ছে, জানতে চাচ্ছে, ঠিক আছে কিনা। তাহলে আমরা এটা কিভাবে বের করব, এই কোশ্চেনটা হচ্ছে আমরা দেখব, এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সো দেখো আমরা এই যে সাকিব এবং রুবেলের মধ্যকার যে দূরত্ব, এটা কিসের মান জানতে চাচ্ছে, ওরা x এর মান জানতে চাচ্ছে। x মানে কি, এই বরাবর অনুভূমিক দূরত্ব যেটা সেটা। তো অনুভূমিক দূরত্ব আমরা কিভাবে বের করি, এই বরাবর যেহেতু কোনো গ্র্যাভিটি নাই, কোনো বিকর্ষণ ত্বরণ নাই, তাহলে এই বরাবর ব্যাগটা কি থাকে, সমবেগ থাকে। তাহলে সেই ব্যাগটা কত, সেই ব্যাগটা হচ্ছে u cos আলফা, ঠিক আছে কিনা। u ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে u এর অনুভূমিক উপাংশ কত, u cos আলফা, আর উলম্ব উপাংশ কত, u sin আলফা, ঠিক আছে। তাহলে আমরা এখানে অনুভূমিক বরাবর ব্যাগ কত, অনুভূমিক বরাবর ব্যাগ হচ্ছে u cos আলফা ইনটু হচ্ছে t। এটা এখান থেকে এখানে করতে কত সময় নিছে, t সময় নিছে। তাহলে আমরা কি লিখছি, u cos আলফা ইনটু t। এটাই হচ্ছে আমার অনুভূমিক দূরত্ব, বা সাকিব এবং রুবেলের মধ্যকার দূরত্ব। তো এই t এর মানটা বের করে আমি যদি এখানে বসাই দিই, দেখো আমার u এর মান জানা আছে, আলফা এর মানও জানা আছে। আমি যদি t এর মান বের করে এখানে বসাই দিই, তাহলে আমার এই যেটা বের করতে বলছে সেটা বের হয়ে যাচ্ছে, বুঝছি কিনা। সাকিব এবং রুবেলের মধ্যকার দূরত্বটা বের হয়ে যাচ্ছে। ফাইন। তো t এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো উলম্ব ডাটা থেকে, এই যে উলম্ব ডাটা থেকে হচ্ছে এটা বের করতে পারবো। তো দেখো বলটা ছিল কোথায়, এখানে, ঠিক আছে, 1.8 মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে, আর পড়ছে কোথায়, পড়ছে হচ্ছে যে লেভেল থেকে মারা হয়েছে ওই লেভেলটা ক্রস করে নিচে পড়ছে, ঠিক আছে না। ওই লেভেলটা ক্রস করে নিচে পড়ছে, নিচে পড়ার পর ভূমি থেকে 1.4 মিটার উচ্চতায় কি করছে, রুবেল এটাকে ধরছে, ওকে। তাহলে তার উলম্ব এই বলটা দেখো উপরে ছিল 1.8 মিটার, এখন কত আছে, 1.4 মিটার উপরে। তাহলে উলম্ব সরণটা কত, তার উলম্ব সরণটা হচ্ছে 1.8 মাইনাস কত, 1.4 হচ্ছে তার উলম্ব সরণ, বুঝছি কিনা। এত উচ্চতা থেকে মারা হয়েছে এবং এত উচ্চতায় ধরা হয়েছে, এই যে 1.4 মিটার উচ্চতায় এটা কি করা হয়েছে, ক্যাচ করা হয়েছে। তার উলম্ব সরণ কোনটা, এইটা, ঠিক আছে কিনা। 1.8 মাইনাস কত হবে, 1.4। তাহলে আমরা এটা বলতে পারি তার উলম্ব সরণ হচ্ছে কত, 0.4। এটা হচ্ছে তার উলম্ব সরণ, বুঝছি কিনা। তার কোনো সমস্যা আচ্ছা। তাহলে আমরা লিখতে পারি y is equal to হচ্ছে, দেখো y is equal to আমরা কত লিখতে পারি, u sin alpha ইনটু হচ্ছে কত, t মাইনাস কত হবে, হাফ gt স্কয়ার। এখানে মাইনাস কেন দিছি g এর আগে, কারণ এটা উলম্ব গতির সাথে কম্পেয়ার করলে কোন ধরনের হ্রাস। আচ্ছা এখানে আমাদের এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে, এখানে কি হবে, মাইনাস হবে। অর্থাৎ আমি লিখতে পারি হচ্ছে এরকম যে y is equal to হচ্ছে কত, মাইনাস u sin alpha ইনটু হচ্ছে কত, t প্লাস কত হবে, হাফ gt স্কয়ার। কেন, কারণ এটা যেই উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে ওই উচ্চতা ক্রস করে আরো নিচে পড়ছে, ঠিক আছে কিনা, ওই উচ্চতা ক্রস করে আরো নিচে পড়ছে। তাহলে ইউটা কি হবে, নেগেটিভ হবে, বাদ বাকি সব কি হবে, পজিটিভ হবে। তার কেস 3 এর প্লাস, এটা বুঝছি কিনা। তাহলে মাইনাস ইউ sin alpha ইনটু t প্লাস কত হবে, হাফ gt স্কয়ার। তো এই y এর জায়গায় আমরা বসাবো হচ্ছে কত,
0.4 মিটার, যেটা তার উলম্ব সরণ, এবং সেটা হচ্ছে কত মাইনাস ইউ। ইউ এর মান হচ্ছে কত 39.2, আর সাইন কত এখানে সাইন আলফা, আলফা এর মান হচ্ছে কত 30 ডিগ্রি, আর এখানে আছে কত টি প্লাস কত হবে হাফ ইনটু 9.8 টি স্কয়ার করি আমরা। এই যে এটার মানটা আমাকে বের করব 39.2 ইনটু sin 30 কত হয় 39.2 ইনটু sin 30 কত 19.6। তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস 19.6 ইনটু হচ্ছে টি, তারপরে এখানে পাবো হচ্ছে আমরা কত 4.9, 9.8 ভাগ কত 4.9 টি স্কয়ার, কি ইজ ইকুয়াল টু 0.4 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে কত দেখো 4.9 হচ্ছে কত টি স্কয়ার, তারপর কত হবে মাইনাস 19.6 ইনটু টি মাইনাস কত হবে 0.4 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা টি এর মানটা আমরা এখানে এই যে টাইমের মানটা বের করি, টি ইকুয়ালস টু কত হবে মাইনাস বি, তাহলে মাইনাস কত হবে 19.6, ঠিক আছে, মাইনাস মাইনাস কত 19.6, তারপর প্লাস মাইনাস, ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস কত হবে মাইনাস বি প্লাস মাইনাস কত হবে রুট ওভার বি স্কয়ার, মানে মাইনাস কত হবে 19.6 বি স্কয়ার মাইনাস কত 4 ইনটু এ হচ্ছে আমাদের 4.9, আর সি হচ্ছে কত সিও হচ্ছে কত আমাদের সি হচ্ছে মাইনাস 0.4, মাইনাস কত 0.4 ডিভাইডেড টুয়াইস এ 2 হচ্ছে কত 4.9। তাহলে এটার মান একটু বের করো, এই যে মাইনাস বি, দেখো মাইনাস লিখলাম, বি কত বি হচ্ছে আমাদের মাইনাস 19.6, ঠিক আছে, তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার 19.6 স্কয়ার মাইনাস 4 ইনটু এ হচ্ছে কত 4.9, আর সি হচ্ছে কত মাইনাস 4, ঠিক আছে কিনা, ডিভাইডেড টুয়াইস এ। আমাকে একটু টাইমের মানটা বের করে বলো কেউ একজন কত আসে 19.79 ডিভাইড বাই কত হবে 9.8। তাহলে দেখো আমি টি এর মান দুইটা পাচ্ছি, একটা হচ্ছে কত 19.6 যোগ হচ্ছে কত 19.79 ডিভাইড বাই কত হবে 9.8, আর এখান থেকে আমরা টি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে কত 19.6 মাইনাস কত হবে 19.79 ডিভাইড বাই 9.8। তো দেখো এই ভ্যালুটা আমাদের বের করতে হবে না, কারণ এটা কি আসবে এটা নেগেটিভ আনসার আসবে, দেখে বোঝা যাচ্ছে নেগেটিভ আনসার আসবে, বুঝছি কিনা, কারণ এই পাশটা বড়, তো টি এর মান তো আর নেগেটিভ হবে না। তাহলে এখান থেকে টাইমের ভ্যালুটা আমাকে একটু বলো কত হয় কত 4.019, তাহলে 0.02 লিখতে পারি, ঠিক আছে 4.02 সেকেন্ড। এই টি এর ভ্যালুটা এখানে বসাই দিই, তাহলে ইউ এর মান হচ্ছে কত 39.2 cos হচ্ছে কত আলফা, আলফার ভ্যালু হচ্ছে কত 30 ডিগ্রি, আর টাইমের ভ্যালু কত পাইছি আমরা 4.02। তাহলে এটার आंसर কত আসে বলো 39.2 cos 30 ইনটু 4.02 কত 792 এত মিটার, ঠিক আছে। অর্থাৎ ক্রিকেটার সাকিব এবং রুবেলের মধ্যকার দূরত্ব কত ছিল 78.79 মিটার হচ্ছে এদের মধ্যকার দূরত্ব ছিল। আমরা কি এই কোশ্চেনটা বলছি কোন সময় যদি খেয়াল করবে, তো আমরা এই সমীকরণটা আরেকবার লিখি যে x tan আলফা মাইনাস হচ্ছে কত g বাই 2 u স্কয়ার কত লিখবো এখানে cos স্কয়ার আলফা ইনটু হচ্ছে কত x স্কয়ার g বাই 2 স্কয়ার cos স্কয়ার আলফা ইনটু হচ্ছে কত x স্কয়ার। তো এই সমীকরণ থেকে এবার আমি আরেকটা সমীকরণ আনবো, এবং যেই সমীকরণের মধ্যে কি থাকবে দেখো আমার যেই সমীকরণের মধ্যে হচ্ছে রেঞ্জটা থাকবে, এবং সাপোজ ধরো বস্তুটা এখান থেকে এখানে গেছে, তাহলে তার উলম্ব সরণ কত এটা আর অনুভূমিক সরণ কোনটা এইটা। তো আমি একটা সূত্র বের করতে চাচ্ছি যেই সূত্রের মধ্যে y থাকবে x থাকবে আর কি থাকবে r থাকবে। আর কোনটা আর হচ্ছে যেই উচ্চতা থেকে তাকে নিক্ষেপ করা হয়েছে ওই উচ্চতা আসা পর্যন্ত যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আর বা রেঞ্জ বা পাল্লা, বুঝছি কিনা। রেঞ্জের কনসেপ্টটা কি, যেই উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছে ওই উচ্চতায় আসা পর্যন্ত যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার রেঞ্জ বা পাল্লা। তো আমি এমন একটা সূত্র এখান থেকে বের করতে চাচ্ছি যে সূত্রের মধ্যে y থাকবে x থাকবে আর কি থাকবে r থাকবে, অর্থাৎ এদের মধ্যে রিলেশন দেখানো যায় ওইরকম সূত্র আমরা এখান থেকে বের করতে চাচ্ছি। তো খেয়াল করে আমরা কিভাবে করতে পারি দেখো, তো আমি যেহেতু r এখানে আনতে চাচ্ছি, আমি এখানে কি আনতে চাচ্ছি r আনতে চাচ্ছি, এখানে y আছে x ও আছে কিন্তু কি নাই এখানে r নাই যেটা আনতে চাচ্ছি। তো এই r বের করার সূত্র আমরা গত ক্লাসে দেখাইছিলাম তোমাদের যে r বের করার সূত্র কি u স্কয়ার হচ্ছে কত sin 2 আলফা বাই g, u স্কয়ার sin 2 আলফা বাই g। তো দেখো এটাকে আমরা ভেঙে ফেলি এভাবে, এটাকে আমরা লিখতে পারি sin 2 আলফাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 sin আলফা ইনটু হচ্ছে কত cos আলফা ডিভাইড বাই কত g, লিখতে পারি না এভাবে, ডেফিনেটলি লিখতে পারি। এরপরে আমরা দেখো এখানে দেখতেছি g টা কোথায় আছে উপরে আছে, g টা কোথায় আছে উপরে আছে, তাহলে আমিও g টাকে কোথায় নিয়ে আসি উপরে নিয়ে আসি। তাহলে আমি g টাকে যদি উপরে আনতে চাই তাহলে এটাকে আমার কি করে দিতে হবে 1/r করে দিতে হবে, বুঝছি। তাহলে আর নিচে কত থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে দেখো 2 ইনটু হচ্ছে u sin আলফা ইনটু হচ্ছে কত u
cos আলফা। অর্থাৎ যে ইউ স্কয়ার আছে, একটা ইউ আমি sin আলফাকে দিয়ে দিছি আর একটা ইউ কাকে দিছি cos আলফাকে দিছি আর 2টাকে এখানে দিছি। তাহলে আমরা খেয়াল করে দেখতেছি এখানে জি আছে, জিটা আসছে কিন্তু নিচে 2u স্কয়ার আছে, এখানে কত আছে 2u স্কয়ার আছে। তো আমি একসাথে লিখি, এখানে সমস্যা নাই। এই যে 2u স্কয়ার কি করছি একসাথে লিখছি। তারপর এখানে দেখো cos স্কয়ার আলফা আছে আর আমার এখানে কি আছে cos আলফা। তাহলে আমাকে এখানে একটা cos আলফা আনতে হবে। এখানে আমার কি করতে হবে, এটাকে আমি স্কয়ার করে দিচ্ছি cos স্কয়ার আলফা। আপনি তো করতে পারবো না, তাহলে আমাকে এখানেও কি করতে হবে একটা, বুঝছি, এখানে একটা cos আলফা আনতে হবে, নিয়ে আসছি। তারপর দেখো এই cos আলফা বাই sin আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এই cos আলফা বাই sin আলফা উপরে লিখলে কত লিখবো cot আলফা লিখবো আর নিচে লিখলে কত লিখবো tan আলফা লিখবো। উপরে লিখলে cot আলফা, নিচে লিখলে কত লিখবো tan আলফা ইনটু হচ্ছে কত cos স্কয়ার আলফা। তাহলে এবার খেয়াল করো g/2 cos এই যে u স্কয়ার আছে একটা, u স্কয়ারটা বসালাম, বুঝছি কিনা। তাহলে g/2 u স্কয়ার cos স্কয়ার আলফা। তাহলে দেখো এই যে g/2 u স্কয়ার cos স্কয়ার আলফা চলে আসছে এখানে, বাকি কত আছে tan আলফা, tan আলফাটাকে আমি এখানে নিয়ে আসছি। তাহলে tan আলফাটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমরা কত পাচ্ছি দেখো, আমরা এখানে পাচ্ছি হচ্ছে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এইভাবে, এই যে tan আলফাটাকে হচ্ছে আমি উপরে তুলে দিলাম আর rটাকে কোথায় রাখলাম নিচে রাখলাম। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে g/2u cos স্কয়ার আলফা, বুঝছি কিনা, g/2u cos স্কয়ার আলফা। এই যে এই জিনিসটার ভ্যালু, এই g/2u cos স্কয়ার আলফা এর ভ্যালু আমি কত পাইছি tan আলফা বাই r পাইছি, বুঝছি এতটুকু। তো এবার এটার জায়গায় আমি বসাই দিব হচ্ছে tan আলফা বাই r। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি যে x tan আলফা মাইনাস এখানে কত লিখবো tan আলফা ডিভাইড বাই কত r ইনটু হচ্ছে কত x স্কয়ার। এখানেও tan আলফা আছে, এখানেও tan আলফা আছে, এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে আমি x tan আলফা কমন নিয়ে ফেলি, x tan আলফা কমন নিয়ে ফেললে এখান থেকে কত পাবো 1 পাবো মাইনাস এখান থেকে কত পাবো দেখো, এখান থেকে পাবো x আর এখান থেকে কত পাবো r পাবো। এই যে tan আলফা ইনটু x চলে গেছে, তাহলে আর কত থাকবে একটা x থাকবে আর নিচে কত থাকবে r থাকবে। তাহলে এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা আমরা কখন ইউজ করব, যখন আমরা রেঞ্জ x এবং y এর মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে হবে, তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব। বুঝা গেছে, y কত x tan আলফা ইনটু হচ্ছে 1 - x / r, এটা বুঝছি। এবার এই সূত্রের ম্যাথ দেখব আমরা, এটা বুঝছি কিনা। সো এবার এই সূত্রের কি দেখব আমরা, ম্যাথ দেখব। আমরা একটা প্রবলেম দেখব। সো এই প্রবলেমটা সিনারিওটা আমি লিখতেছি। আমাদের এখানে হচ্ছে একটা দেওয়াল আছে, এটা হচ্ছে একটা দেওয়াল, ঠিক আছে। তো আমি একটা বল নিক্ষেপ করলাম এইভাবে, সেই বলটা একদম দেওয়ালের ঠিক মাথার উপর দিয়ে গেছে। কি বলছি বোঝা গেছে, একদম দেওয়ালের ঠিক মাথার উপর দিয়ে গেছে। ওকে, তো কত কোণে নিক্ষেপ করছি এটাকে আমি নিক্ষেপ করছি হচ্ছে 45 ডিগ্রি কোণে। এটাকে আমি নিক্ষেপ করলাম কত ডিগ্রি কোণে 45 ডিগ্রি। অর্থাৎ আলফা এর মান হচ্ছে কত 45 এবং কত ব্যাগে নিক্ষেপ করা হয়েছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে y ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে। u ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, u ব্যাগে নিক্ষেপ করা হয়েছে 45 ডিগ্রি কোণে। তো এই দেয়াল থেকে কত মিটার আগে থেকে এটাকে নিক্ষেপ করা হয়েছে x মিটার আগে থেকে, এবং এটা দেওয়াল থেকে y মিটার দূরে গিয়ে পড়ছে। এই হচ্ছে ডাটা। এই ডাটা থেকে হচ্ছে আমাকে দেওয়ালের উচ্চতাটা দেখাতে বলছে। এই ডাটা থেকে আমাকে কি দেখাতে বলছে, দেওয়ালের উচ্চতা বের করতে বলছে। দেওয়ালের উচ্চতা ইকুয়াল দেখাতে বলছে হচ্ছে কত y বাই x প্লাস y, xy বাই x প্লাস y। তো দেখো আমাদেরকে দেখাতে বলছে দেওয়ালের উচ্চতা ইকুয়াল টু কত xy বাই x প্লাস y, এটা দেখাতে বলছে। তো এটা আমরা এখন দেখাবো। এটা দেখানোর আগে তোমাদেরকে একটু বলে দিই, এই প্রশ্নগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে অবজেক্টিভ হিসেবে আসে, এমসিকিউ হিসেবে আসে, প্লাস এখানেও এমসিকিউ হিসেবে আসতে পারে। ব্যাপারটা বোঝা গেছে, অর্থাৎ সিকিউ আকারও আসে, এমসিকিউ আকারে আসে। তা আমি কিভাবে মাথায় রাখবো, দেখো দেওয়াল থেকে আমার যে জায়গা থেকে আমি নিক্ষেপ করছি সেই জায়গা থেকে দেওয়ালের দূরত্ব কত x, এবং যে জায়গাটা পড়ছে ওইটা থেকে দেওয়ালের দূরত্ব কত y। তাহলে দেওয়ালের উচ্চতা কত হবে xy বাই x প্লাস y। কত কোণে নিক্ষেপ করা হয়েছে, কত ব্যাগে নিক্ষেপ করা হয়েছে জানার দরকার নেই, আমরা জাস্ট দেওয়ালের উচ্চতাটা ডাইরেক্ট বলে ফেলতে পারবো কত। তাহলে দেখো আমাকে যদি বলে x এর মান যদি বলে 5 মিটার, y এর মান যদি বলে 7 মিটার, তাহলে ওই দেওয়ালটার উচ্চতা কত, ওই দেওয়ালটার উচ্চতা ডাইরেক্ট আমরা বলে দিতে পারবো 5 সাথে কত হবে 35 আর 7 5 কত হবে 12। 35 বাই 12 মিটার হচ্ছে ওই দেওয়ালের উচ্চতা, যেটা আসে সেটা। ব্যাপারটা বুঝা গেছে। তবে শর্ত হচ্ছে দেওয়ালের একদম ঠিক মাথার উপর দিয়ে যেতে হবে, অনেক উপর দিয়ে গেলে হবে না। অর্থাৎ দেওয়ালের হাইট দিয়ে যেতে হবে। যদি যাই তাহলে কত আগে থেকে মারছো সেই দূরত্ব এবং দেওয়ালের কত দূরে গিয়ে পড়ছে সেটা আমরা এই সূত্রের মধ্যে বসালে কি হয়ে যাবে, দেওয়ালের উচ্চতাটা বের হয়ে যাবে এমসিকিউর জন্য, বুঝছি কিনা। এবার হচ্ছে আমরা এটা করব। তো দেখো আমরা এটা করব, দেওয়ালের উচ্চতাটা আমরা বের করব। তো খেয়াল করে দেখো এই যে উচ্চতাটা এটাকে আমি বলতেছি এটা হচ্ছে কত, দেওয়ালের যে উচ্চতা, দেওয়ালের উচ্চতাটাকে আমি কত ধরছি h ধরছি।
তাহলে একটু আগে খেয়াল করে দেখো আমরা বলছিলাম যে একটা প্রাস এখান থেকে এখানে গেছে, তাহলে এটা হচ্ছে তার উলম্ব সরণ। প্রাসটা কোথায় গেছে? এই জায়গায় গেছে, তাহলে তার উলম্ব সরণ কোনটা? এইটা। আর অনুভূমিক সরণ কোনটা? এইটা। তাহলে এই কেসে আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে y হচ্ছে কত লিখতে পারি? x tan আলফা। তো এখানে দেখো y এর জায়গায় আমরা y না লিখে কত লিখবো? h লিখবো। এই যে h এর পরিচয় হচ্ছে কিন্তু এটা, বুঝছি কিনা? তাহলে h কত হবে? x tan আলফা। উলম্ব সরণ কত তার? h। তাহলে সেই উলম্ব সরণের জন্য অনুভূমিক সরণ কত তার? x, বুঝছি কিনা? তাহলে h x tan আলফা ইনটু হচ্ছে কত? 1 - x বাই r। ঠিক আছে, 1 - কত? x বাই r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা এর ভ্যালু কত বলছো ওরা? আলফা এর ভ্যালু বলছো হচ্ছে 45 ডিগ্রি। আলফা এর ভ্যালু কত? 45 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত? 1। সো এটা লিখতেছি না আমরা, এখানে কত লিখবো? 1 - কত হবে? x বাই r। এবং r এর জায়গায় আমরা কত লিখতে পারি? দেখো r এর কনসেপ্ট কি বলছি, এই যে যেখান থেকে নিক্ষেপ করছো ওই উচ্চতায় আসা পর্যন্ত যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে r। তাহলে এখানে r কত? x plus y হচ্ছে তার r। তাহলে এই r এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে কত? x plus y বসাতে পারি। ঠিক আছে, তাহলে দেওয়ালের উচ্চতা h = আমরা কত পাচ্ছি? এত পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে ফেললে কত পাচ্ছি? এখানে x plus y লিখবো, এখানে কত লিখবো? x plus y কত? -x। তাহলে -x plus x যাচ্ছে গা, তাহলে ফাইনালি আর উপরে কত থাকে? xy বাই x plus y। এইটা হচ্ছে আমাদের দেওয়ালের উচ্চতা। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা কত কোণে নিক্ষেপ করা হলে? 45 ডিগ্রি নিক্ষেপ করা হলে হচ্ছে এই সিনারিওটা হবে। ঠিক আছে, অর্থাৎ ওই বস্তুটা কত ব্যাগে নিক্ষেপ করছি সেটা আমার জানার দরকার নেই, কত কোণে নিক্ষেপ করছি জাস্ট ওইটাই লাগতেছে, বুঝছি কিনা? যদি আমি 45 ডিগ্রি করে নিক্ষেপ করি এবং সেটা যদি ঠিক দেওয়ালের উপর দিয়ে যায় তাহলে সেই দেওয়ালের উচ্চতা কত লিখতে পারবো? xy বাই x plus y। শর্টকাট সূত্র হিসেবে মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য, বুঝছি? এবার আমরা রেঞ্জ নিয়ে একটু কথাবার্তা বলবো। তো দেখো রেঞ্জ নিয়ে হচ্ছে আরেকটু কথাবার্তা বলবো, রেঞ্জ বা পাল্লা নিয়ে। তো রেঞ্জ মানে আমরা বলছি যে যেই উচ্চতা থেকে নিক্ষেপ করছে সেই উচ্চতায় আসা পর্যন্ত যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এবং এটা সূত্র কি? u² sin 2α বাই কত? g। এটা নিয়ে যদি আমরা গত ক্লাসে হচ্ছে আর অনেক কথা বলছি, আজকেও বলতেছি। সো দেখো রেঞ্জের সূত্র হচ্ছে এটা। তো এবার ধরো দুইজন ক্রিকেটার আছে, তো ওই দুইজন ক্রিকেটারের মধ্যে দুইজন একই ব্যাগে নিক্ষেপ করছে, দুইজন হচ্ছে একই ব্যাগে একটা ছক্কা মারছে। ও যত ব্যাগে নিক্ষেপ করছে অথবা যত শক্তি দিয়ে বা যত ব্যাগে ছক্কাটা মারছে ও একই ব্যাগে হচ্ছে ওই ছক্কাটা মারছে, তবে ডিফারেন্ট কোণে মারছে। কি বলছে, বুঝা গেছে? ও মারছে ফর এক্সাম্পল 45 ডিগ্রি কোণে আর ও মারছে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। তাহলে দুইজনের রেঞ্জ কি সেম হবে? আনসার হচ্ছে না। দুইজনের রেঞ্জ কি হবে? সেম হবে? আনসার হচ্ছে না, দুইজনের রেঞ্জ সেম হবে না। দুইজন সেম ব্যাগে নিক্ষেপ করছে বস্তুটাকে, কিন্তু কোণ কি রাখছে? ডিফারেন্ট রাখছে। তাহলে দুইজনের রেঞ্জও কি হবে? ডিফারেন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা বের করতে চাচ্ছি যে একই ব্যাগে নিক্ষেপ করলে কোন কোণে নিক্ষেপ করলে, একই ব্যাগে নিক্ষেপ করার পর অর্থাৎ ব্যাগটাকে কনস্ট্যান্ট করে ফেলছি। ঠিক আছে, দুইজনের ক্ষেত্রে ব্যাগটা সেম, তাহলে কত কোণে নিক্ষেপ করলে ওই বস্তুটা সবচেয়ে বেশি দূরে যাবে? ব্যাপারটা বোঝা গেছে? আমরা বের করতে চাচ্ছি একই ব্যাগে নিক্ষেপ করলে কত কোণে নিক্ষেপ করলে বস্তুটা সবচেয়ে দূরে যাবে। অর্থাৎ আমরা r এর কোন ভ্যালুটা বের করতে চাচ্ছি? ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চাচ্ছি, যে r এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, বুঝছি কিনা? তাহলে দেখো r এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি, আর এই r টা কার উপর ডিপেন্ড করতেছে? u এর উপর ডিপেন্ড করতেছে, g এর উপর ডিপেন্ড করতেছে, আর কিসের উপর ডিপেন্ড করতেছে? sin 2α এর উপর ডিপেন্ড করতেছে। তো g তো আর আমরা চেঞ্জ করব না, যে চেঞ্জ করা মানে হচ্ছে পৃথিবী চেঞ্জ করে ফেলা, সেটা তো আমরা চেঞ্জ করব না। আর ইউটাকে আমরা কি বলেছি? দুটোটা একই ব্যাগে নিক্ষেপ করতেছে, অর্থাৎ ও ইউ ব্যাগে, তাহলে ইউটাও কি হয়ে গেছে? ধ্রুবক হয়ে গেছে। তাহলে আর কিসের উপর নির্ভর করতেছে? আরটা sin 2α এর উপরে। তাহলে sin 2α আর এর যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু চাচ্ছি, sin 2α এর কত বসাতে হবে? আমার ম্যাক্সিমাম ভ্যালুটা বসাতে হবে, বুঝছি কিনা? আর sin 2α বা sin আলফা ম্যাক্সিমাম ভ্যালু কত? sin আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? মানে sin এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? sin এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু কত? -1। তাহলে এখানে আমাদের sin 2α কত বসাবো? sin 2α কত বসাবো? 1 বসাইতে হবে, কারণ আমি r এর ম্যাক্সিমাম ভ্যালুটা চাচ্ছি এবং r ডিপেন্ড করতেছে sin 2α এর উপরে। তাহলে r এর ম্যাক্সিমাম ভ্যালু যদি নিই তাহলে sin 2α এর ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে হবে, আর sin 2α এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 1। তাহলে 1, এই 1 এর জায়গায় এরপর আমরা লিখতে পারি হচ্ছে কত? sin 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি sin 2α কত? sin 90 ডিগ্রি। তো sin কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি?
2 আলফা ইকুয়াল টু 90 পাচ্ছি বা আলফা ইকুয়াল টু কত পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রি কোণটা এমন একটা কোণ যে ব্যাক সেম রাখা হলে যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবে তার আরটা কি হবে ম্যাক্স হবে, অর্থাৎ তারটাই সবচেয়ে বেশি কি যাবে দূরে যাবে। একই বেগে রেখে ও যদি 30 ডিগ্রি কোণে মারে, 20 ডিগ্রি কোণে মারে, 40 ডিগ্রি কোণে নিক্ষেপ করে, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে, তাহলে সবচেয়ে বেশি দূরে যাবে কোনটা, যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে তারটাই হচ্ছে সবচেয়ে বেশি দূরে যাবে, বুঝছি? আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি দূরে যদি পাঠাতে হয় তাহলে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে বলটাকে, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার রেঞ্জটা কি আসছে ম্যাক্সিমাম আসছে। তো এই ম্যাক্সিমাম মানটা কত হবে, ম্যাক্সিমাম মানটা কত হবে দেখো, তাহলে আলফার জায়গায় কত বসাতে হবে 45 বসাতে হবে। তা আমি যদি আলফার জায়গায় 45 বসাই, 45 গুণে কত 90, মানে sin 90 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে কত থাকে u স্কয়ার বাই g। তাহলে এটা হচ্ছে r ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ রেঞ্জ বের করার সূত্র হচ্ছে, শর্টকাট সূত্র হচ্ছে আমরা কি লিখবো u স্কয়ার বাই g, যেখানে আলফার ভ্যালু আমরা কত বসেছি 45 ডিগ্রি বসেছি, বুঝছি? আচ্ছা, আমরা আরো কিছু বলি। তো দেখো আমার একটা ক্রিকেটার হচ্ছে ইউ ব্যাগে নিক্ষেপ করছে এবং ইউ ব্যাগে একই ব্যাগে নিক্ষেপ করছে এবং আলফা কোণে নিক্ষেপ করছে কোনো একটা বস্তুকে, এবং সেক্ষেত্রে সে রেঞ্জ পেল কোনটা এটা, সেক্ষেত্রে সে রেঞ্জ পেল কোনটা এটা। এবার আরেকজন ক্রিকেটার সে একই ব্যাগে নিক্ষেপ করছে কিন্তু ডিফারেন্ট কোণে নিক্ষেপ করছে, সে নিক্ষেপ করছে কত কোণে বিটা কোণে, ব্যাগ সেম রাখছে, ও ইউ ব্যাগে বল নিক্ষেপ করছে, ও কত ব্যাগে বি ব্যাগে ব্যাগ নিক্ষেপ করছে, তাহলে কি রেঞ্জ কি একই আসবে কিনা আগে হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন। যেহেতু দুইজনের ব্যাগ সেম, ও নিক্ষেপ করছে আলফা কোণে, ও নিক্ষেপ করছে বিটা কোণে, দুইজন ডিফারেন্ট ডিফারেন্ট কোণে নিক্ষেপ করছে, তাহলে দুইজনের রেঞ্জ কি ডিফারেন্ট ডিফারেন্ট আসবে না? অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। তো আনসার প্রশ্ন হচ্ছে যে একই রেঞ্জ আসা পসিবল কিনা, ডিফারেন্ট ডিফারেন্ট আসবে এটা ট্রু, একই ব্যাগে নিক্ষেপ করছে ডিফারেন্ট কোণে নিক্ষেপ করছে, তো সেই ক্ষেত্রে রেঞ্জ যে ডিফারেন্ট আসবে সেটা সত্যি। তবে এরকম কোনো কেস আসা পসিবল কিনা যে দুইটা কেসে রেঞ্জ কি আসবে একই আসবে, তো সেটার আনসার হচ্ছে হ্যাঁ এটা পসিবল, অর্থাৎ শুধুমাত্র একটা কেসে সেটা পসিবল। শুধুমাত্র কয়টা কেসে পসিবল? একটা কেসে। তো কখন পসিবল সেটা একটু আমি বলে দিই। ধরো প্রথম জন নিক্ষেপ করছে 20 ডিগ্রি কোণে, তো এই 20 ডিগ্রি কোণের জন্য সেই রেঞ্জ যতটুকু পাবে, আরেকজন নিক্ষেপ করছে 70 ডিগ্রি কোণে, তার জন্য রেঞ্জ কি আসবে একই আসবে, ইউ যদি সেম থাকে, ওর ইউ যত ওরও যদি ইউ তত থাকে, ঠিক আছে কিনা? ওর আলফা যদি 20 ডিগ্রি হয় তার রেঞ্জ যত আসবে, ওর আলফা যদি 70 ডিগ্রি হয় তার রেঞ্জও কত আসবে তত আসবে। ওর আলফা যদি 45 ডিগ্রি হয়, ওর আলফা যদি 45 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই রেঞ্জ কি আসবে একই আসবে। ওর আলফা যদি 30 ডিগ্রি হয় আর ওর আলফা যদি 60 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রেও রেঞ্জ কি আসবে একই আসবে। ওর আলফা যদি হয় ধরো হচ্ছে কত 80 ডিগ্রি আর ওর আলফা যদি হয় 10 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রেও রেঞ্জ কি আসবে সেম আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ওই কোণ দুইটা যদি সম্পূরক কোণ হয়, ওই দুইটা কোণ যদি কি হয় সম্পূরক কোণ হয়, অর্থাৎ দুইজন একই ব্যাগে নিক্ষেপ করছে, একজন 80 ডিগ্রি কোণে আরেকজন 10 ডিগ্রি কোণে, দুইজনের রেঞ্জ কি আসবে সেম আসবে। এবং এটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা এখন দেখব। একজন নিক্ষেপ করছে 30 ডিগ্রি কোণে, আরেকজন কত 60 ডিগ্রি কোণে, দুইজনের রেঞ্জ কি আসবে সেম আসবে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ কোণগুলোর যোগফল যদি কত হয়, কোণগুলোর যোগফল যদি 90 হয়, কোণগুলোর যোগফল যদি 90 হয়, তাহলে দুইজনের রেঞ্জ কি আসবে, দুইজনের রেঞ্জ অবশ্যই অবশ্যই সমান আসবে, দুইজনের রেঞ্জ অবশ্যই অবশ্যই কত আসবে সমান আসবে। তো কিভাবে সমান আসে সেটা আমরা এবার দেখব। তো দেখো আমি প্রথম জনের জন্য রেঞ্জটা বের করি। দেখো প্রথম জনের রেঞ্জ কত হবে, ইউ স্কয়ার sin কত হবে, ইউ স্কয়ার sin 2 আলফা, ও নিক্ষেপ করতে কত কোণে আলফা কোণে, তাহলে ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি, এটা হচ্ছে প্রথম জনের রেঞ্জ, বুঝছি? ঠিক আছে, এবার দ্বিতীয় জনের রেঞ্জটা বের করি। দ্বিতীয় জনের রেঞ্জ কত, ইউ স্কয়ার sin কত হবে 2 বিটা বাই জি, ও নিক্ষেপ করছে কত কোণে বিটা কোণে নিক্ষেপ করছে। তা আমি আলফা আর বিটার মধ্যে কি দেখতে চাচ্ছি, সম্পর্কটা দেখতে চাচ্ছি যে সম্পর্কটা এরকম হয় কিনা, যে আলফা আর বিটাকে যোগ করলে 90 আসে কিনা। ব্যাপারটা বোঝা গেছে? দুইজনের রেঞ্জকে সমান দেখাবো, দুইজনের রেঞ্জকে সমান দেখিয়ে আমি আলফা এবং বিটার মধ্যে সম্পর্কটা বের করব, বুঝছি? আচ্ছা, তাহলে আমরা যেহেতু বলতেছি দুইজনের রেঞ্জ কি আসবে সমান আসবে, তাহলে এই রেঞ্জ দুইটাকে আমরা কি দেখাইতে পারি সমান দেখাইতে পারি। তাহলে আমি যদি সমান দেখাই যে দেখো ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার হচ্ছে কত sin 2 বিটা বাই জি, বুঝছে কিনা ভাই? বুঝতেছে? তাহলে দেখো ইউ স্কয়ার বাই জি কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কি থাকে sin 2 আলফা ইজ ইকুয়াল টু কত থাকে sin 2 বিটা থাকে, sin কত থাকে 2 বিটা থাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমি এই পাশে নিয়ে আসি, আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি, এই জিনিসগুলো মুছে দিয়ে তারপর উপরে লিখতেছি। তাহলে দেখো এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কত পাচ্ছি যে sin 2 আলফা মাইনাস কত
সাইন হচ্ছে কত 2 বিটা, সাইন 2 বিটা ইকুয়ালস টু কত 0, ঠিক আছে কিনা? তাহলে এখানে আমরা sin c মাইনাস sin d সূত্রটা অ্যাপ্লাই করি। sin c মাইনাস sin d সূত্র কি বলে? 2 cos c প্লাস d বাই 2, মানে 2 আলফা যোগ কত হবে 2 বিটা ডিভাইড বাই 2, তারপর কত হবে sin c মাইনাস d বাই 2, 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইড বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 0। সিধা একটু খেয়াল করবে, দেখো তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখানে 2 cos, এখানে 2 2 2 সব জায়গায় কাটাকাটি করলে আর কত থাকবে আলফা প্লাস বিটা। এখান থেকেও দেখো, এখান থেকেও যদি আমরা কত কাটাকাটি করি, এখান থেকেও যদি আমরা 2 2 2 সব জায়গায় কাটাকাটি করি কত থাকবে এখানে আলফা মাইনাস কত বিটা ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 0, বুঝছি কিনা? এই 2 টাকে ওদিকে পার্ট দিলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে sin আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত 0, অথবা আমরা কত লিখতে পারি sin আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত 0 লিখতে পারি, বুঝছি? তাহলে আমরা এই 0 এর জায়গায় লিখতে পারি হচ্ছে কত sin 0, sin 0 কি মান হচ্ছে 0 cos, এখানে কত লিখতে পারবো আমরা cos কত 90, কারণ আমরা জানি হচ্ছে cos কত 90 ডিগ্রি মান হচ্ছে 0, বুঝছি কিনা? cos 90 ডিগ্রি মান 0। আর এখানে কত আছে, আচ্ছা এটা sin, এখানে কত, এটা হচ্ছে sin cos, আর এটা হচ্ছে cos, এটা হচ্ছে cos, ঠিক আছে? cos আলফা প্লাস বিটা, তো cos কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 0, সো cos 90। তাহলে এখানে আমরা লিখি হচ্ছে cos কত আলফা প্লাস বিটা ইকুয়ালস টু cos 90। তো cos cos কাটাকাটি করলে আমরা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত পাচ্ছি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 90। তাহলে আমরা পেলাম যে আলফা আর বিটার মধ্যে সম্পর্কটা পাই গেছি, যে রেঞ্জ দুইটা সমান হবে কখন, যদি আলফা এবং বিটার মানটা কত হয় 90 হয়। আলফার মান 20 হলে বিটার মান কত হতে হবে 70 হতে হবে, তাহলে সেক্ষেত্রে রেঞ্জ কি আসবে সমান আসবে একই ব্যাগে নিক্ষেপ করার পরে। আর এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো, এই যে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কত sin 0 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত sin 0, বা আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত 0, বা আমরা লিখতে পারি আলফা ইকুয়ালস টু কত বিটা। তো এটা কোন কেসকে বোঝাচ্ছে? এটাকে বোঝাচ্ছে যে আলফা যত 45 বিটাও যদি 45 হয় তাহলে তো রেঞ্জ সমান আসবেই, একই ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে, একই কোণেও যদি নিক্ষেপ করে রেঞ্জটা তো সমান আসবেই। আর আরেকটা কেসে রেঞ্জ সমান আসতে পারে, সেটা হচ্ছে কখন, যদি আলফা আর বিটার যোগফল কত হয় 90 হয়, বুঝছি? একই ব্যাগে নিক্ষেপ করার পরেও যদি কোণগুলো কি হয় সম্পূর্ণ কোণ হয়, তাহলে সেক্ষেত্রেও কি আসবে রেঞ্জটা সমান আসবে। এটা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যাগের জন্য বৃহত্তম পাল্লা হচ্ছে ডি, মানে ম্যাক্সিমাম রেঞ্জ যেটা। তো ম্যাক্সিমাম রেঞ্জ বের করার সূত্র তো আমরা জানি, ম্যাক্সিমাম রেঞ্জ বের করার সূত্র কি ইউ স্কয়ার বাই জি, আমরা দেখছি না ইউ স্কয়ার বাই জি। তো বৃহত্তম পাল্লা এই ম্যাক্সিমাম রেঞ্জ ইউ স্কয়ার বাই জি, এইটাকে ওরা কত বলতেছে, কত নামে ডাকতেছে, ডি নামে ডাকতেছে। ওকে, তো আমাকে দেখাইতে বলছে যে আর মানে রেঞ্জ ইকুয়ালস টু হচ্ছে কত ডি সাইন 2 আলফা। তাহলে আমি এখানে লিখি যে আর ইকুয়ালস টু আমরা কি জানি, আমরা জানি ইউ স্কয়ার সাইন কত 2 আলফা বি জি, এটা হচ্ছে আমরা জানি। তো ভেরি সিম্পল, এই ইউ স্কয়ার বাই জি, দেখো এই ইউ স্কয়ার বাই জি ইনটু কত sin 2 আলফা আর ইকুয়ালস টু, ঠিক আছে কিনা, ইউ স্কয়ার বাই জি, ঠিক আছে কিনা? তাহলে এই ইউ স্কয়ার বাই জি এর জায়গায় আমরা কত বসে দিচ্ছি, ডি বসে দিচ্ছি। এই যে ডি মানে হচ্ছে কত ইউ স্কয়ার বাই জি, তাহলে এখানে কত হবে ডি sin 2 আলফা কি ইজ ইকুয়াল টু আর ইকুয়ালস টু। তো দেখো এই ডি মানে কি, ডি মানে হচ্ছে আর ম্যাক্স, ডি মানে যেটা দেখাইতে বলছি সেটা আমরা দেখাই দিচ্ছি যে আর ইকুয়ালস টু হচ্ছে কত ডি sin 2 আলফা। তো দেখো এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে, আর ম্যাক্স ইনটু হচ্ছে কত sin 2 আলফা। অর্থাৎ তোমাকে কি দেওয়া আছে, এটাও সূত্র, এটা কিসের সূত্র, শর্টকাট সূত্র, এমসিকিউর জন্য এগুলো লাগবে। অর্থাৎ ভর্তি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এই শর্টকাট সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। যে রেঞ্জ আর ইকুয়ালস টু, যে কোনো তোমাকে কি দেওয়া আছে, রেঞ্জ বের করতে বলছে, আলফা দেওয়া আছে, কত কোণে নিক্ষেপ করা হয়েছে সেটা দেওয়া আছে, কত ব্যাগে নিক্ষেপ করছে দেওয়া নাই, কি বলছে সর্বোচ্চ রেঞ্জের মান দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ রেঞ্জের মান দেওয়া আছে যে কত 3 4 কিছু একটা দিয়ে দিছে, আর কি দিছে কত কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমাকে একটা রেঞ্জ বের করতে বলছে, তাহলে রেঞ্জ বের করার সূত্র কত হবে, রেঞ্জ বের করার সূত্র হচ্ছে এটা আর ম্যাক্স ইনটু কত হবে sin 2 আলফা, বুঝছি? আচ্ছা, আমরা অলরেডি করছি দুইটা সংখ্যার থাকে এই যে আর এর জন্য, অর্থাৎ কোন অনুভূমিক পাল্লা আর এর জন্য দেখো, অর্থাৎ আরটা কি হবে, একটু আগে যে ম্যাথটা করছি ওইটাই, একটু আগে যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত 90 দেখাইছি না, ওইটাই আমাদেরকে করতে হবে, যে কোন অনুভূমিক পাল্লা আর এর জন্য, অর্থাৎ আরটাকে আমরা কি রাখতেছি ফিক্স রাখতেছি, ঠিক আছে? আরটাকে কি রাখতেছি ফিক্স রাখতেছি, অর্থাৎ দুইটার জন্য আর কি আসবে সেম আসবে। তো সাধারণত দুইটা সঞ্চারক থাকবে, সেটা বলা হচ্ছে যে একই ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে, এটাকে ইউ ব্যাগে নিক্ষেপ করছি আমি, এইটাকে ইউ ব্যাগে নিক্ষেপ করছি, ঠিক আছে? ইউ ব্যাগে নিক্ষেপ করছি, এটাকে আলফা কোণে আর এটাকে কত বিটা কোণে, ঠিক আছে? আন্তরিক পাল্লা কি আসছে আর একই আসছে, ঠিক আছে? তো
তোরা বলতেছে কোন অনুভূমিক পাল্লা r মানে একই আণবিক পাল্লা r এর জন্য সঞ্চারপথ কয়টা থাকবে, এই যে এরকম দুইটা সঞ্চারপথ থাকবে। তো এটা কখন, যখন আমাদের আলফা প্লাস বিটা কত হবে 90 হবে। ঠিক আছে, একটু আগে আমরা যে প্রতিপাদনটা দেখাইছিলাম ওইটাই হচ্ছে এখানে আমাদের দেখাতে হবে, বুঝছি। আচ্ছা, এরপরে আমাদেরকে এর পরের কোশ্চেনটা বলতেছে, দেখো H1 এবং H2 এর পরিচয় কি বলছে। H1 আর H2 হচ্ছে, দেখো H1 আর H2 হচ্ছে আমাদের বৃহত্তম উচ্চতা, অর্থাৎ প্রথমটার বৃহত্তম উচ্চতা H1, দ্বিতীয়টার বৃহত্তম উচ্চতা কত H2। প্রথমটা নিক্ষেপ করা হয়েছে আলফা কোণে, দ্বিতীয়টা নিক্ষেপ করা হয়েছে কত কোণে, বিটা কোণে, একই ব্যাগে নিক্ষেপ করা হয়েছে। এটার বৃহত্তম উচ্চতা H1 আর এটার বৃহত্তম উচ্চতা কত H2। তো H1 এবং H2 এর সাথে D এর সম্পর্ক দেখাতে বলতেছে, মানে D মানে হচ্ছে কি R max, যেটা রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম রেঞ্জ যেটা, সেটার সাথে H1 এবং H2 এর সম্পর্ক দেখাতে বলছে। আমি দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষা নেওয়া স্টার্ট করব, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে যতগুলো চ্যাপ্টার পড়াবো এগুলো সবগুলো চ্যাপ্টারে কি নিব, পরীক্ষা নেব। এবং নিশ্চিত থাকো কোশ্চেনগুলো কঠিন হবে। তো যারা হচ্ছে ক্লাসগুলো ভালো মতো করতেছো ওরাই হচ্ছে কোশ্চেনগুলো আনসার করতে পারবে, শুধুমাত্র তারাই কোশ্চেনগুলো আনসার করতে পারবে। কি বুঝতে বুঝে গেছে? তো কোশ্চেন ওই জন্য একটু ভালো মতো দেখিও। তো দেখো আমাদেরকে বলছে যে সর্বোচ্চ উচ্চতার সাথে ডি এর সম্পর্ক দেখাইতে, তাহলে আমরা কিভাবে দেখাতে পারি। সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র আমরা কি দেখছিলাম, মনে আছে? সর্বোচ্চ উচ্চতা ব্রাশের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, এটা বের করার সূত্র আমরা জানি হচ্ছে কত, ইউ স্কয়ার বাই জি লিখতাম। এখানে কি লিখবো, ইউ স্কয়ার বাই sin স্কয়ার আলফা বাই জি লিখি ব্রাশের ক্ষেত্রে। উল্লম্ব গতির ক্ষেত্রে কি লিখি, সর্বোচ্চ উচ্চতা ইউ স্কয়ার বাই 2g লিখি না, ইউ স্কয়ার বাই 2g। তাহলে এখানে কত লিখবো, ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। ব্রাশের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র কি, ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। আর উল্লম্ব গতির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র কি ছিল, ইউ স্কয়ার বাই 2g, মনে আছে? তো ব্রাশের ক্ষেত্রে ইউ এর জায়গায় কত হবে, ইউ sin আলফা হবে, ইউ এর জায়গায় জাস্ট ইউ sin আলফা বসে যাবে। আর স্কয়ারের জন্য কত হইছে, ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, বুঝছি? তাহলে আমার h1 এর মানটা কত, আমার h1 এর মানটা বের করে ফেলি এখান থেকে। h1 এর মানটা কত হবে, নিচে 2g হবে, আর এখানে হবে এটাকে u ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, এটাকে u স্কয়ার, আর এটাকে আলফা কোণে নিক্ষেপ করছি, দ্যাটস আমরা কত লিখতেছি, sin স্কয়ার আলফা, বুঝছি কিনা, sin স্কয়ার আলফা ডিভাইডেড 2g। আর h2 এর মানটা কত, h2 এর মানটা হচ্ছে u স্কয়ার, তারপরে sin স্কয়ার কত লিখবো, 90 মাইনাস আলফা ডিভাইড বাই কত, 2g। মানে বিটা কি, বিটার মানটা কত, 90 মাইনাস আলফা, বিটার মানটা কত 90 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কত, u স্কয়ার sin 90 যেমন কি হয়ে যাবে, cos হয়ে যাবে। তাহলে cos স্কয়ার আলফা তারপর ডিভাইড বাই কত, 2g। এটা হচ্ছে আমার কিসের মান, h2 এর মান, u স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2g। এবার রাইট হ্যান্ড সাইডে কি করতে বলতেছে ওরা, এই দুইটাকে h1 h2 কে যোগ করে দুই দ্বারা গুণ করতে বলতেছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা করি, যে রাইট হ্যান্ড সাইডটা কি দেওয়া আছে আমাদেরকে, 2 h1 যোগ হচ্ছে কত, h2। তাহলে 2 h1, h1 এর মান কত, h1 এর মান হচ্ছে এইটা, দেখো এইটা। এখানে কমন যাচ্ছে কি, এখানে কমন যাচ্ছে হচ্ছে u স্কয়ার বাই 2g, কমন যাচ্ছে না, এখানে u স্কয়ার বাই 2g আছে। তাহলে u স্কয়ার বাই 2g কে আমরা কমন নিতে পারি। তাহলে u স্কয়ার বাই 2g কে কমন নিতে আর কি থাকবে, sin স্কয়ার আলফা, আর এখানে কি থাকবে, cos স্কয়ার আলফা থাকবে। মানে আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা যোগ হচ্ছে কত, cos স্কয়ার আলফা, যেটার মানে হচ্ছে কত 1। তারপর 2 কাটাকাটি যাবে, আর কত থাকে, u স্কয়ার বাই g থাকে। এটা কিসের মান, d এর মান, মানে r max এর মান, ঠিক আছে কিনা। d ধরো আমরা r max বুঝাইছি, শুরুতেই করছি, ঠিক আছে কিনা। তাহলে এটা কিসের মান, d এর মান, যেটা আমাদেরকে দেখাইতে বলছে, বুঝছি অঙ্কটা। তাহলে কি বলছে, একটি বস্তু একই ব্যাগে, ঠিক আছে, একই ব্যাগে অনুভূমিক তলের সাথে দুইটা ভিন্ন কোণে, অনুভূমিক তলের সাথে দুইটা ভিন্ন কোণে নিক্ষেপ করা হচ্ছে। একই ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু দুইটা একই ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে। দেখো একই ব্যাগে নিক্ষেপ করা হচ্ছে, কিন্তু দুইটা ভিন্ন কোণে, অনুভূমিকের সাথে দুইটা ভিন্ন কোণে নিক্ষেপ করা হচ্ছে, এবং একই অনুভূমিক পাল্লা আর পাওয়া যাচ্ছে। অনুভূমিক পাল্লা কি পাওয়া যাচ্ছে, আর সেম পাওয়া যাচ্ছে। তা আমরা জানি এটা কখন পাওয়া যাবে, যখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে, 90 হবে, শুধুমাত্র তখনই পাওয়া যাবে। ওকে ফাইন। তো আমাকে দেখাইতে বলছে আর এর প্রশ্ন হচ্ছে এটা, যেখানে t1 এবং t2 এর পরিচয় কি বলছে, এরা হচ্ছে ভ্রমণকাল। তো t1 আর t2 এর পরিচয় কি, ভ্রমণকাল। ভ্রমণকাল বলতে কি, প্রথম বস্তুটা এখান থেকে গিয়ে এখানে পড়তে যে সময়টা লাগছে সেটা হচ্ছে প্রথম বস্তুর ভ্রমণকাল, দ্বিতীয় বস্তুটা এখান থেকে পড়ে এখানে পড়তে যে সময় লাগছে সেটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভ্রমণকাল। তাহলে এই ভ্রমণকালগুলো আমরা বের করতে পারি কিভাবে, দেখো ভ্রমণকাল বের করার সূত্র আমরা কি দেখছিলাম, ভ্রমণকাল বের করার সূত্র হচ্ছে উল্লম্ব গতির ক্ষেত্রে ভ্রমণকাল বের করার সূত্র 2u/g, আর ব্রাশের ক্ষেত্রে কি হবে, 2u sin আলফা বাই g। ব্রাশের ক্ষেত্রে ভ্রমণকাল বের করার সূত্র কি, 2u sin আলফা বাই g। তাহলে আমার প্রথম বস্তুটার ভ্রমণকাল কত হবে, t1 কত হবে, 2u sin কত
আলফা 2u sin আলফা বাই কত হবে g, আর দ্বিতীয় বস্তু ভ্রমণকাল t2 সেটা ইকুয়াল টু কত হবে 2u sin 90 মাইনাস আলফা, মানে sin বিটা, বিটার মান কত 90 মাইনাস আলফা, যেহেতু বলছে রেঞ্জ সমান আসছে তাহলে আমি 90 মাইনাস আলফা লিখব ডিভাইড বাই কত g, তাহলে আমি এখানে কত পাচ্ছি 2u cos কত আলফা ডিভাইড বাই g, কি ইজ ইকুয়াল টু t2 ইকুয়াল টু, তা আমাকে রাইট হ্যান্ড সাইডে কি দেখাইতে বলছে, দেখো রাইট হ্যান্ড সাইডে বলছে বা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি যে r ইকুয়াল টু কত u স্কয়ার কত লিখতে পারি sin 2 আলফা বাই g, এই যে লেফট হ্যান্ড সাইডে লিখলাম, লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত r, তাহলে r ইকুয়াল টু কত u স্কয়ার sin 2 আলফা বাই g, তো দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত u স্কয়ার sin 2 আলফা কে লিখতে পারি হচ্ছে কত 2 sin আলফা ইনটু হচ্ছে কত cos আলফা, তাহলে আমি 2u cos আলফা বাই g কে আলাদা রাখি এই পাশে, এই যে দেখো 2 আছে এখানে 2টা লিখলাম, আর নিচে কত আছে g আছে, g টাকেও লিখলাম, তারপরে একটা u দিলাম ওকে, আর cos আলফা থাকে এখানে, বুঝছি কিনা, তাহলে এই যে একটা u এখানে রাখছি, তাহলে 2u cos আলফা বাই g এখানে রাখছি, আর বাকি আছে কি, বাকি আছে হচ্ছে এখানে দেখো এখানে একটা u বাকি আছে, আর কত বাকি আছে sin আলফা বাকি আছে, তাহলে আমার আরো কি কি লাগবে, আমার নিচে একটা g লাগবে, তো আমি একটা g নিচে নিচে এবং উপরেও একটা g বসাই দিয়েছি, বুঝছি কিনা, তারপর আমার আরেকটা কি লাগবে 2 লাগবে, তাহলে আমি একটা 2 এখানে রাখলাম, আরেকটা 2 কে এখানে বসাই দিয়েছি, যে কোনো এক জায়গায় বসাই দিচ্ছি, তাহলে এবার এইটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, এই যে আমার এখানে হচ্ছে দেখো এই যে 2u sin আলফা বাই g, 2u sin আলফা বাই g, এটার জায়গায় আমি কত বসাতে পারবো t1 বসাতে পারবো, সো এটার জায়গায় আমি t1 বসিয়ে দিচ্ছি, আর এখানে কত আছে g আছে, তারপরে দেখো এই 2u cos আলফা বাই g এটার জায়গায় কত বসাতে পারবো t2 বসাতে পারবো, আর এখানে কত আছে 1/2 আছে না, 1/2 টাকে কোথায় রাখছি এখানে রাখছি, তাহলে এই যে আমাকে r ইকুয়াল টু যেটা দেখাতে বলছে এটা চলে আসে, বুঝছি, তো এটাও কিন্তু সূত্র, এগুলো সবগুলোই সূত্র আমি যা দেখাচ্ছি এগুলো সবগুলো এট এখানে তোমাদের এইচএসসি লেভেলও আসবে, এইচএসসি লেভেলও এমসিকিউ আকারে আসবে, প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসবে, ব্যাপারটা বোঝা গেছে, এগুলো কিন্তু একটা সূত্র, তাহলে এই সূত্রটা কখন ইউজ করা হচ্ছে, রেঞ্জ সমান পাচ্ছি, মাথায় রাখবে কেসগুলো, রেঞ্জ সমান পাচ্ছি এবং রেঞ্জ সমান পাচ্ছি একই ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, রেঞ্জ সমান পাচ্ছি এবং একই ব্যাগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে কোনগুলো অবশ্যই কি আছে সম্পূরক কোণ আছে, তো সেই ক্ষেত্রে আমার ভ্রমণকালের মধ্যে প্রথমটার ভ্রমণকাল এবং দ্বিতীয়টার ভ্রমণকালের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, প্রথমটার ভ্রমণকাল এবং দ্বিতীয়টার ভ্রমণকালের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, r ইকুয়াল টু কত হাফ g ইনটু d1 d2, সবগুলোই হচ্ছে সূত্র এমসিকিউ এর জন্য প্লাস সিকিউ এর জন্য, বুঝছি।